মেহুলের চোখ খোলে তো মেহুল নিজেকে একটা রুমে পায় যেখানে চারিদিকে জিনিসপত্র পড়ে আছে। এটা আবার কোন জায়গা, আর আমি এখানে কিভাবে আসলাম? তখনই মেহুলের মনে পড়ে যে রাতে সে যখন অফিসের জন্য বেরোচ্ছিল তখন সে একটা বয়স্ক লোককে রোড ক্রস করাতে সাহায্য করেছিল এবং সেই মেহুলের উপরে এমন একটা কিছু স্প্রে করে যার ফলে মেহুল অজ্ঞান হয়ে যায়। সেই লোকটা কোনো বয়স্ক লোক ছিল না, সে আমাকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়ে এসেছিল। মেহুল কিভাবে বুঝলো যে সে বুড়ো ছিল না? ভালো করে ভাবো এবং তোমাদের উত্তর কমেন্ট করে জানাও। মেহুলের সেই বয়স্ক লোকটার চেহারা মনে ছিল। তার মাথার চুল সাদা ছিল কিন্তু তার ভ্রু কালো ছিল এবং হাতের চুলও কালো ছিল, কিন্তু বুড়ো লোকেদের আইব্রো এবং হাতের লোম কালো থাকে না। সেখান থেকে মেহুল বুঝে যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই কিডন্যাপার তো বেশ স্মার্ট ছিল, কিন্তু সে আমাকে কেন কিডন্যাপ করলো? আপাতত আমাকে এখান থেকে বেরোতে হবে, কে জানি আমি কোথায় আছি। মেহুল নিজেকে দূর থেকে ছাড়ায় এবং পাশে দেখে এবং বুঝে যায় যে রুম থেকে বাইরে বেরোনোর চাবি কোথায় আছে। তোমরা কি রুমটাকে দেখে বলতে পারবে রুম থেকে বাইরে যাওয়ার চাবি কোথায় থাকবে? ভালো করে ভাববে। চাবির কি দরকার? দরজা তো আগের থেকেই খোলা আছে। মেহুল তখনই সেই রুম থেকে বাইরে বের হয়। এটা কোন জায়গা? আমাকে জলদি করে এখান থেকে বেরোতে হবে। তখন সামনে দিয়ে আলিয়া নিজের হাতে গান নিয়ে মেহুলের দিকে ছুটে আসছিল। পিছনে আদিও আসছিল, তার হাতেও গান ছিল। মেহুল দুজনকে দেখেই বুঝে যায় যে এগুলো আসলে আদি এবং আলিয়া নয়। কিভাবে? মেহুল কিভাবে বুঝতে পারলো? দুজনকে ভালো করে দেখো, দুজনের ফেসে কোনো ইমোশন নেই, স্ট্যাটিক ফেস, চোখের পলকও পড়ছে না। আলিয়ার 3টে কান এবং আদির 4টে হাত রয়েছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এরা ক্লোন, আসল নয়। মেহুল কিছু করার আগেই ক্লোন আদি এবং আলিয়া মেহুলের উপর ফায়ার করতে শুরু করে দেয়। আমাকে জলদি করে এখান থেকে বেরোতে হবে, নাহলে এই দুজন ক্লোন আমাকে মেরে ফেলবে। তখন মেহুল দেখে সামনে 3টে দরজা আছে। প্রথম দরজার পিছনে কেমিক্যাল গ্যাস রয়েছে, যেখানে শ্বাস নেওয়া মাত্র মেহুল মারা যাবে। দ্বিতীয় দরজায় অনেকগুলো ট্র্যাপ আছে, যেখানে পা রাখা মাত্রই অনেক তীর বেরিয়ে আসবে এবং মেহুলকে মেরে ফেলবে। এবং তৃতীয় দরজার পিছনে ভয়ানক ভাল্লুক আছে। তো ভাবো এবং আমাকে বলো, মেহুল কোন দরজাটা নেবে? মেহুল 3টের মধ্যেই কোনোই দরজা নেবে না, কারণ 3টে দরজাতেই মেহুল মারা যাবে। মেহুল এখানে ওখানে দেখে তো দরজার পাশেই একটা এসির ভেন্ট দেখতে পায়, যেটা খোলা ছিল। মেহুল এসি ভেন্টে লাফ মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। যখনই মেহুল বাইরে আসে সে দেখে যে সে একটা ল্যাবের বাইরে আছে। ও নো, আমাকে নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্টের জন্য এরা কিডন্যাপ করেছিল। মেহুল সেখান থেকে এগিয়ে যায়। তখনই পিছন থেকে ক্লোন আলিয়া এবং আদি মেহুলের উপর হামলা করে দেয়। আমাকে জলদি করে এখান থেকে দূরে পালাতে হবে, নাহলে এরা আমার পিছু ছাড়বে না। তারপর মেহুল পালাতে পালাতে সেখান থেকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে মেহুল 3টে রাস্তা দেখতে পায়। আমাকে এই 3টের মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে, কিন্তু কোন রাস্তাটা সেফ হবে আমার জন্য? প্রথম রাস্তায় বোর্ড লাগানো আছে যে সামনে নদী আছে। দ্বিতীয় রাস্তায় বোর্ড লাগানো আছে যে সামনে আগুন লেগে আছে। তৃতীয় রাস্তায় বোর্ড লাগানো আছে যে সামনে সিংহ আছে। মেহুল 3টে বোর্ডকে দেখে এবং বুঝে যায় যে তাকে কোন রাস্তাটা নিতে হবে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? দ্বিতীয় রাস্তাতে আগুন তো রয়েছে, কিন্তু আপনারা দেখেছেন মেহুল এতক্ষণ ধরে পালাচ্ছে, সে বৃষ্টিতে পালাচ্ছে এবং মাটিটাও ভেজা রয়েছে, অর্থাৎ বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে, অর্থাৎ সামনের আগুন তো নিভে গেছে নিশ্চয়ই। মেহুলের অনুমান সঠিক হয়। মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং কিডন্যাপারদের হাত থেকে বেঁচে যায়। মেহুলের জন্য একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ইয়েস, দ্য ঘোস্ট হান্টার সিমলাতে ঘুরতে গেছিল। চলো, এখানে তো কমসে কম নিজের ছুটিটা আরামসে কাটাতে পারবো, কিছুদিনের জন্য কোনো ভূত নয়। তখনই ইয়াসের বাড়ির বেল বাজে। ইয়াস তার বাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখে, ও নো, ভূতেরা আমার পিছু এখানেও ছাড়েনি। ইয়াস বুঝতে পেরে যায় যে কোনো ভূত তাকে জ্বালাবার জন্য তার পিছু করেছে। তোমরা কি বলতে পারবে যে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভালো করে পুরো সিনটাকে দেখো। ইয়াস যখন বাইরে দেখে সে সবকিছু নর্মাল দেখতে পায়, কিন্তু ওই টেবিলে দেখো নিউজ পেপারটা নিজে থেকেই হাওয়াতে উড়ছে। ইয়াস বুঝে যায় যে ভূতটা নিউজ পেপার পড়ছে। ইয়াস বাড়ির ভেতরে যায় নিজের ঘোস্ট হান্টার গানটাকে নেওয়ার জন্য। যখন ফিরে আসে তো ভূতটা সেখান থেকে পালিয়েছিল।
আমার হাত থেকে একটা সুযোগ বেরিয়ে গেল, কিন্তু আমি ভূতটাকে ধরেই ছাড়বো। ইয়াস কিছুটা এগিয়ে যায় ভূতটাকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর সে তিনজনকে দাঁড়িয়ে কথা বলতে দেখে, যাদেরকে দেখে ইয়াস বুঝে যায় যে এদের মধ্যে একজন ভূত। কিন্তু সে কে তোমরা কি দেখে বলতে পারবে? ইয়াস যখন তিনজনের পায়ের দিকে দেখে তো সেখানে দুজনের পায়ের ছাপ বরফে দেখা যাচ্ছিল, কিন্তু একজনের দেখা যাচ্ছিল না। এটা কি করে সম্ভব? অর্থাৎ সেই ভূত ইয়াস তার গান দিয়ে শ্যুট করতে যায়, কিন্তু তার গান আটকে যায়। হতে পারে ঠান্ডার জন্য গানটা আটকে গেছে। আরে এটা কি? মনে হচ্ছে বরফের জন্য গান আটকে গেছে। এটা সুযোগ নিয়ে ভূতটা সেখান থেকে পালিয়ে যায়। আরে এটা কি? আবারও ভূতটা আমার হাত থেকে পালালো, কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারবে না। ইয়াস গানের কিছু সেটিং চেঞ্জ করে এবং তার গানটা শুরু হয়ে যায়। সামনে একটা ঘর থেকে ইয়াস কিছু আওয়াজ শুনতে পায়। ইয়াস বাড়ির ভেতরে যায় তো দেখে যে সেখানে কস্টিউম পার্টি চলছে। আরে এটা কি? এখানে তো সবাই ভূত হয়ে পার্টি করছে, কিন্তু ভূতটা এখানেই লুকিয়ে আছে। ইয়াস এত জলদি ভূতটাকে কিভাবে চিনতে পারলো? তোমরা কি পুরো সিনটাকে দেখে বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ইয়াস যখন সবাইকে ভালো করে দেখে তো বুঝে যায় যে আসল ভূতটা কে, কারণ সবার পা গুলো দেখো, এর পাটা উল্টো এবং উল্টো শুধু ভূতেদের পা হয়। ইয়াস তার গানটা বার করে এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। মেহুলের কাছে কল আসে যে একটা বিল্ডারের অফিস থেকে লাখ টাকা চুরি হয়ে গেছে। মেহুল তখনই সেখানে পৌঁছে যায় এবং সেখানকার ওনারকে জিজ্ঞাসাবাদ করে, টাকা পয়সা কোথায় রেখেছিলে? টাকা তো লকারে ছিল, কিন্তু ওই রুমে আমার ম্যানেজার ছাড়া আর কেউ যায় না। মেহুল ম্যানেজারকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, চুরির সময় তুমি কোথায় ছিলে? চুরি? কেমন চুরি? আমি কোনো চুরির ব্যাপারে কিছুই জানি না। আমি তো নর্মাল দিনের মতো নিজের কেবিনে বসে কাজ করছিলাম। সারাদিনে কেবিনের ভেতরে অন্য কেউ এসেছিল? না স্যার, আমি একলাই ছিলাম। আমি যখন বাইরে যাই তখন কেবিন লক করে যাই। তুমি নিশ্চয়ই চুরি করেছো তাহলে। লকারে কোনো টাকাই নেই যে চুরি হবে। ইনি মিথ্যা কথা বলছেন যাতে ইন্স্যুরেন্সের ক্লেম করতে পারেন। মেহুল দুজনের কথা শোনে এবং চুরিওয়ালা রুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে কে মিথ্যা কথা বলছে? ভালো করে ভাববে। মেহুল যখন রুমটাকে ভালো করে দেখে তখন সেখানে একটা কাপ পায় যেটাতে লিপস্টিকের মার্ক ছিল এবং ধোঁয়া বেরোচ্ছিল। অর্থাৎ কিছুক্ষণ আগেই কেউ রুমে ছিল। এই ম্যানেজারটা মিথ্যা কথা বলছে যে যে এই রুমে সে ছাড়া অন্য কেউ ছিল না। ম্যানেজারের মিথ্যা ধরা পড়ায় সে সত্যি কথা বলে দেয় যে চুরিটা একজন বন্ধু তার সাথে মিলে করেছে। মেহুল তাকে এবং তার বন্ধুকে ধরে ফেলে। মেহুলের বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধারা দেখে নিই। আলিয়া একটা কেস সলভ করে অফিস যাচ্ছিল, তো তখনই সে দেখে যে একজন শপওয়ালা জোরে চিৎকার করছে। আলিয়া তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, কি হলো? আপনি এইভাবে চিৎকার কেন করছেন? ওই লোকটা আমার সব থেকে ক্যাশ চুরি করে পালাচ্ছে, কেউ ধরো ওকে। আলিয়া তখনই চোরটার পিছু করতে থাকে, কিন্তু চোরটা পালিয়ে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে পড়ে। আলিয়াও সেই শপে ঢুকে যায়। সেখানে 4 জন মহিলা ছিল। মনে হচ্ছে চোর কেউ মেয়েই ছিল, আর সে এখানে এসে নিজের জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। তোমরা কি 4 জনকে দেখে বলতে পারবে সেই চোর কে হতে পারে? ভালো করে ভাববে। আলিয়ার মনে পড়ে যে যখন সে চোরের পিছু করছিল যে চোর লাল কালারের জুতো পরেছিল, আর এদের মধ্যে শুধু এর জুতো লাল। আলিয়া জলদি করে সেই চোরনিকে ধরে ফেলে এবং শপওয়ালাটাকে তার টাকা ফেরত দিয়ে দেয়। চলো পরের ধারাটা দেখে নিই। আদি একদিন বাচ্চাদের এথিক্যাল হ্যাকিংয়ে ক্লাস দেওয়ার জন্য স্কুলে যায় এবং সোজা কম্পিউটার ক্লাসে চলে যায়, যেখানে 3 জন স্টুডেন্ট কিবোর্ডে কোড টাইপ করে ভাইরাস বানাচ্ছিল। আরে বাহ, এই বাচ্চারা তো খুবই বুদ্ধিমান। তখনই আদির কিছু অদ্ভুত লাগে। তোমরা কি কম্পিউটার ক্লাস থেকে বলতে পারবে আদির কি গন্ডগোল লাগে? ভাবো ভাবো, কেউ তো একটা বাচ্চা আছে যে অদ্ভুত কোনো কাজ করছে। তিনটে বাচ্চায় কিবোর্ডে টাইপ করছে। মন দিয়ে দেখলে একজন বাচ্চার কিবোর্ডের তার তো কাটা রয়েছে, তাহলে সে টাইপ কি করে করছে? অর্থাৎ এটা একটা ফেক স্ক্রিন। ছোটবেলা থেকেই বাচ্চারা ভয়ানক হ্যাকিং শুরু করে দিয়েছে। মাস্টারের সাথে প্র্যাঙ্ক করে না বাচ্চারা। চলো পরের ধাঁধা দেখে নিই। মেহুল তার গাড়ি করে অফিস যাচ্ছিল, কিন্তু ট্রাফিকে স্ট্রাক হয়ে যায়। আরে আজকাল এত ট্রাফিক কেন হয়? তখন একটা বাঁদর মেহুলের গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে
রাস্তার একটা লোকের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। মিহিল তখনই নেমে সেই বাঁদরটা পিছু করে। নিশ্চয় সেই বাঁদরটাকে কেউ চুরি করতে শিখিয়েছে। মিহিল এগিয়ে যায় তো সেই তিনজনকে দেখতে পায়। এই তিনজনের আশেপাশেই বাঁদরটা গায়েব হয়েছে। নিশ্চয় তিনজনের মধ্যে কেউ বাঁদরটার মালিক, কিন্তু কে? তোমরা কি ভেবে বলতে পারবে বাঁদরের মালিকটা কে? ভালো করে ভাববে। মিহিল ভাবে তো তার মনে পড়ে যে বাঁদরের গলায় একটা রুমাল ছিল, আর সেরকমই একটা রুমাল মাঝে লোকটার কাছে রয়েছে, অর্থাৎ সেই ওই বাঁদরের মালিক। মিহিল তখনই তাকে ধরে ফেলে এবং চুরি করা টাকাটাও তার কাছ থেকে নিয়ে নেয়। চলো পরের ধারা দেখে নিই। সায়েন্টিস্ট বুলবুলিয়া তার বাড়ির থেকে বাজারে যাচ্ছিল কিছু জিনিসপত্র কেনার জন্য, আর একটা পার্ক দেখে সেখানে বসার কথা ভাবে। বুলবুলিয়া যখনই পার্কে যেতে শুরু করে, একটা জুসের ক্যান তার মাথায় এসে লাগে। সায়েন্টিস্ট রেগে পার্কের ভেতরে যায়, তো সেখানে চারজন দাঁড়িয়েছিল। প্রিয়া বলে, আমি জানি না, আমি তো পেন্টিং করছি। আমন বলে, আমিও কাউকে দেখিনি ক্যান ছুটতে, আমি তো নিজে স্কুলের কাজ করছিলাম। সঞ্জয় বলে, আমি তো এখানে কুকুরকে ঘোরাতে এসেছিলাম, আমি কিছুই জানি না। অজয় বলে, আমি তো মিউজিক শুনছিলাম, আমি কিছুই দেখিনি। তোমরা কি বলতে পারবে চারজনের মধ্যে এটা কে করেছে? ভালো করে ভাববে। সায়েন্টিস্ট যখন চারজনকে ভালো করে দেখে তো বুঝে যায় যে জুসের ক্যানটা তার উপর কে ফেলেছিল। অরেঞ্জ কালার প্রিয়ার হাতে লেগে আছে, কিন্তু সে অরেঞ্জ কালারের পেন্টিং করছে, অর্থাৎ সে অরেঞ্জ কালার সেই পেন্টের জন্য তার হাতে লেগে গেছে। কিন্তু সঞ্জয়ের কুকুর এবং তার জামা কাপড়ে অরেঞ্জ কালার লেগে আছে, আর সেই কালারটা জুসের মতোই, অর্থাৎ সে এই ক্যানটা ফেলেছে। সায়েন্টিস্ট সঞ্জয়কে বকে এবং তাকে বোঝায়, তারপর নিজের জিনিসপত্র নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। চলো পরের ধারা দেখে নিই।